করলো আমি যে কামরায় উঠেছি এখানে তো একটাও লোক নেই যে তারা আমার কথা শুনবে। এই ফাঁকা কামরায় কে আসবে আমাকে বাঁচাতে? এই কথা মাথায় আসতেই আমি চোখ বন্ধ করে জোরে জোরে মা তারার নাম জপ করতে শুরু করলাম। ওম ক্রিং কল্লে নমো স্নানম সমর্পয়ামি, ওম ক্রিং কল্লে নমো পঞ্চমৃত স্নানম সমর্পয়ামি, ওম ক্রিং কল্লে নমো স্নানম সমর্পয়ামি, ওম ক্রিং কল্লে নমো পঞ্চমৃত স্নানম সমর্পয়ামি, ওম ক্রিং কল্লে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার ডেন। সফর শুরু হয় নির্বিঘ্নেই। ট্রেনের গতি যত বাড়তে থাকে পাল্লা দিয়ে বাড়ে রাতের গভীরতা। হালকা আলোয় দেখা যায় সদ্যজাত বাচ্চা কোলে এক মা চলেছে সেই ট্রেন চেপে। কোথায় শেষ হবে তাদের এই সফর? আমাদের আজকের নিবেদন লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে শেষ রাতের লোকাল ট্রেন। মধ্যমগ্রাম নিবাসী লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জি ভৌতিক গল্প লেখকের পাশাপাশি একজন অঙ্কন শিক্ষিকা হিসেবেও পরিচিত। তার লেখা গল্প ইতিমধ্যে ফেসবুকের বিভিন্ন গ্রুপ, ইবুক, ম্যাগাজিন, ইউটিউব ও অডিও চ্যানেলের মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই কাহিনীর শ্রুতিনাট্য রূপ দিয়েছে উর্মি, শব্দগ্রহণ দেবলীনা, প্রধান চরিত্র রবিন ও ইন্দ্রাণী, গল্প পাঠে কুন্তল, রবিনের চরিত্রে স্নেহাদ্রি ও ইন্দ্রাণীর চরিত্রে কাব্যশ্রী, অন্যান্য চরিত্রে কৌশিক, অমিত, নীল, হ্যাপি, ঋদ্ধি, বাল্মীকি, অধ্যায় ও বিশ্বজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প, লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে গল্প শেষ রাতের লোকাল ট্রেন। আমাকে আর আমার বাচ্চাটাকে বাঁচাও! আমার চাবি আমাদের দুজনকে মেরে ফেললো! তুই আজ এই ফাঁকা ট্রেনের মধ্যে যতই চিৎকার চেঁচামেচি করিস না কেন, তোকে কেউ বাঁচাতে আসবে না। আজকে পুরো ট্রেনটা ফাঁকা, দেখতে পাচ্ছিস না? একটাও লোক নেই। তুই আর তোর ওই মেয়ে আমার হাতে মরার জন্য প্রস্তুত হ। লোকটার এই কথা শুনে বউটা লোকটার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে আর আমার এই সদ্যজাত বাচ্চাটাকে ছেড়ে দাও। আমাকে আর আমার মেয়েটাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি আমার কোনো কিছুতে জোর করবো না। আমার এই মেয়েটাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, আর কোনোদিনও তোমার কাছে ফিরবো না, আর কোনো রকম অধিকারও তোমার কাছে চাইবো না। আমাকে ছেড়ে দাও। তাই নাকি শালি? এই কথা বলে লোকটা পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে সেই ছুরিটা বউটার গলা লক্ষ্য করে চালিয়ে দিল। একটা বিকট চিৎকার করে ট্রেনের মেঝেতে শুয়ে পড়ল সেই বউটার নিথর মৃতদেহটার দিকে তাকিয়ে একটা বিশ্রী কান এঁটো করা হাসি হাসতে হাসতে লোকটা বলল, এতদিনের পাপ অবশেষে আজ বিদায় হলো আমার ঘর থেকে। বাইরে কনকনে শীতের হিমেল হাওয়া বইছে। রবিন জেঠুর চায়ের দোকানে আড্ডা জমিয়ে বসেছে তিন বন্ধু, সঞ্জয়, বিকাশ এবং মনোজ। শীত হোক কিংবা গ্রীষ্ম, অফিসের পর এই তিন বন্ধুর আড্ডায় আসা চাই, আর সাথে এই জেঠুর বানানো দুধ চা। উফ জেঠু, চাটা যা বানিয়েছো না, অসাধারণ। এই শীতের সন্ধেতে তোমার হাতে গরম চা না খেলে ঠিক জমে না। এতক্ষণে সারাদিনের ক্লান্তিটা কাটলো। সঞ্জয়ের এই কথা শুনে বিকাশ একটা লেরো বিস্কুটের কৌটো খুলে
সে কৌটো থেকে একটা লেডো বিস্কুট হাতে তুলে নিয়ে তাতে একখান কামড় বসিয়ে বলল, একদম ঠিক বলেছিস ভাই সঞ্জয়। রবিন জেঠুর হাতে যেন জাদু আছে রে। অফিস থেকে ফিরেই জেঠুর হাতে এই দুধ চা না খেলে না শরীর মনটা যেন চাঙ্গাই হতে চায় না। আর একটা জিনিস কিন্তু ভুলে যাচ্ছিস তোরা, জেঠুর মুখে শোনা জানা অজানা গল্পগুলো। সেগুলো ছাড়া কি এই আড্ডা জমে? হ্যাঁ, ঠিক, একদম মনের কথাটা বলে দিলি রে ভাই। জেঠু, আজ এই শীতের কুয়াশা ভরা সন্ধ্যায় চায়ের সঙ্গে একটা গল্প হবে নাকি? বিকাশের মুখে গল্প শোনবার আবদার শুনে রবিন জেঠু চায়ের ভারে এক লম্বা চুমুক দিয়ে বললেন, আজ তোরা কি গল্প শুনতে চাস বল, আমি সেই গল্পই তোদের শোনাবো। জেঠু, আজকে তুমি আমাদেরকে জব্বর একটা ভৌতিক গল্প শোনাও তো। এমন একটা গল্প যা শুনলে হাড় একেবারে হিম হয়ে যায়। আচ্ছা, বেশ বেশ, তোদের আমি একটা ওই গা ছমছমে ভূতের গল্পই শোনাচ্ছি। তবে আর আজ যে গল্পটা শোনাবো এটা কিন্তু একেবারে সত্যিকারের ঘটনা রে, যেটা আমার জীবনে বেশ কিছু বছর আগে ঘটেছিল। এই তাই নাকি জেঠু? সত্যিকারের ভৌতিক ঘটনা? দাঁড়া দাঁড়া, বলছি গল্পটা, আগে উনুনটা নিভিয়ে আসি। রবিন জেঠু দোকানের ভেতর ঢুকে জল দিয়ে জ্বলন্ত উনুনটা নিভিয়ে একটা ছোট্ট কাঠের চেয়ার দোকানের বাইরে নিয়ে এলেন। চেয়ারে আয়েশ করে বসে একটা বিড়ি বের করে ধরিয়ে বলতে শুরু করলেন, তোরা তো জানিসই, আগে আমি মাঝে মধ্যেই রাতের বেলা আমার ক্ষেতের ফল আর শাকসবজি ওই দূর দূরান্তের গ্রামের হাটে বাজারে বিক্রি করতে যেতাম। কিন্তু এখন বয়সের ভারে আর খানিকটা ওই শরীরের জন্যই আর যেতে পারি না। তো এই রকমই 4 বছর আগের এক রাত্রিরে আমি যাচ্ছিলাম নবগ্রামে। তো যাওয়ার পথে ট্রেনেই আমার সঙ্গে ঘটনাটা ঘটে, বুঝলি। আমি তখন থাকতাম পুরুলিয়ার একটা মুক্তপুর বলে এক গ্রামে। সেই গ্রাম থেকেই আমি ট্রেনে করে নানা জায়গায় গিয়ে আমার ব্যবসার কাজটা চালাতাম। আর এই ব্যবসা থেকে যা টাকা পয়সা আয় করতাম, সেই টাকা দিয়ে আমাদের 3 জনের সংসার দিব্যি চলতো। মাসটা ছিল জানুয়ারি, বাইরে তখন শীতের কনকনে ঠান্ডা হাওয়া বইছে। এই রকমই এক শীতের বিকেলে, তখন ঘড়িতে 4টে কি 4:30 বাজে, ঝুপ করে সন্ধে নেমে গেল। আমি ক্ষেতের কাজ শেষ করে গ্রামের কাঁচা রাস্তা ধরে বাড়ি ফিরছি সাইকেলে চেপে। মাঝ রাস্তায় হঠাৎ দেখা হলো দীনেশের সাথে। দীনেশ আমারই এক বন্ধু, পুরো নাম দীনেশ বাড়ি। ওর কাছে আমি প্রতিদিনই ফল আর শাকসবজি বিক্রি করি। তা দেখা হতেই আমাকে বলল, কিরে রবিন, কোথায় যাচ্ছিস? এই তো ফসল নিয়ে বাড়ি যাচ্ছি, তুই কোথায়? হে, আমি তোর বাড়িতেই যাচ্ছিলাম, তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। এই শোন না, একটা খুব দরকারি কাজ আছে, যদি করিস ভালো টাকা পাবি। ওর মুখে কাজের কথা আর ভালো টাকা পাবো শুনে আমি বেশ উত্তেজিত কণ্ঠে বললাম, তাই নাকি? কি কাজ রে? কাজটা তোকে দেবো ভেবে হাটের অন্য কাউকে আর বলিনি। তো জমি থেকে যে ফসল তুলেছিস সেসব নিয়ে রাতের ট্রেন ধরে আগামীকাল ভোরের মধ্যেই নবগ্রামের হাটে পৌঁছতে হবে। ওই হাটে হরেন সামন্ত বলে আমারই এক বন্ধু সবজি টবজি বিক্রি করে, তার কাছে গিয়ে ফসলগুলো দিয়ে আসতে হবে। তুই যদি এই কাজটা করতে পারিস, হরেন এজন্য ভালো টাকা দিবে। রাজি থাকলে বল, আমি এক্ষুনি কোন হাটে বসে আর হাটের কোন দোকানে বসে আমি তার ঠিকানা দিয়ে দিচ্ছি। আমি আমার বন্ধু দীনেশের কাছ থেকে এই রকম একটা প্রস্তাব পাওয়া মাত্রই ওর কথায় রাজি হয়ে যায়। এরপর বেশি দেরি না করে দীনেশের কাছ থেকে হরেন সামন্তর নবগ্রামের ঠিকানা নিয়ে আমি বাড়ি ফিরে আসি। বাড়ি এসে হাত মুখ ধুয়ে গিন্নির মানে তোদের জেঠিমার হাতে গরম চা আর মুড়ি খেয়ে একটু ঘুমিয়ে নিলাম। তারপর ঘুম থেকে উঠে রাতের খাবার খেয়ে
আমার কাঁধ ব্যাগে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে সাইকেলের ক্যারিয়ারে ফসলের বস্তাটা বেঁধে বাড়ি থেকে বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে যখন পৌঁছলাম তখন হাতঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11:30 বাজতে চলেছে। রাত 12টায় লাস্ট ট্রেন। সাইকেলটা গ্যারেজ ঘরে রেখে এসে ফসলের ভারী বস্তাটা হাতে নিয়ে স্টেশনের বেঞ্চে এসে বসলাম। স্টেশনের চারিদিকে তাকিয়ে দেখি সব কটা দোকান বন্ধ হয়ে গেছে। শুধু স্টেশন মাস্টারের ঘরের পাশে ওই ছোট গুমটি যে চায়ের দোকানটা, সেইটাই খোলা। মালিক দোকানের ভিতর একটা বেঞ্চের উপর গায়ে কম্বল মুড়ি দিয়ে সে একেবারে ভোঁস ভোঁস করে নাক ডেকে ঘুমোচ্ছে। শুধু দুজন লোক আমার বেঞ্চ থেকে 2 হাত দূরে আর একটা বেঞ্চে বসে আছে। স্টেশনে যে কটা কুকুর বিড়াল ঘোরাঘুরি করছিল তারা সব দোকানের ছাউনির তলায় কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়ল। আমার চোখটা ঘুমে জড়িয়ে আসছিল। হঠাৎ ট্রেনের হুইসেল কানে আসতেই আমি তাড়াতাড়ি করে বেঞ্চ থেকে উঠে পড়লাম। দূর থেকে ট্রেনের হলুদ আলো দেখা যাচ্ছে। তো ট্রেনটা আসতেই আমি ফসলের ভারী বস্তাগুলো হাতে তুলে ট্রেনে ওঠার জন্য তৈরি হয়ে দাঁড়ালাম। ট্রেনটা স্টেশনে ঢুকতেই দেখি শুধু কয়েকটা বগিতে 2-1 লোক বসে ঘুমে ঢুলছে। ভাবলাম ভালোই হলো, এই শীতের রাতে প্রায় ফাঁকা ট্রেনে হাত পা ছড়িয়ে ঘুমোতে ঘুমোতে যাওয়া যাবে। নবগ্রাম পৌঁছতে ভোর 4টে 4:30 তো বাজবেই, বেশ অনেকখানি রাস্তা। তো একটা ফাঁকা বগি দেখে উঠে পড়লাম। স্টেশনে যে 2জন লোক বসেছিল তারাও উঠল, তবে অন্য বগিতে, আমার সঙ্গে নয়। উঠে চারিদিকে তাকিয়ে দেখি বগিটা পুরো ফাঁকা। আর শুধু তাই নয়, অন্ধকার ঘুটঘুট করছে, শুধু 2-1টা হালকা হলুদ আলো জ্বলছে। আর বগিটা কেমন যেন নোংরা বলে মনে হলো। চারিদিকে ঝুল, মাকড়সার জাল এইসবে ভর্তি। তাছাড়া সমস্ত বগিটার মধ্যে কেমন একটা সেই আষ্টে পচা একটা দুর্গন্ধ বেরোচ্ছে। বগির এই অবস্থা দেখে তখন মনে মনে বলে উঠলাম, বগিটা এত নোংরা আর অন্ধকার কেন? এই বগিতে কি কোনো যাত্রী যায় না নাকি? এই সব 7-5 ভাবতে ভাবতে কয়েকটা কামরা পেরিয়ে একটা ফাঁকা পরিষ্কার কামরায় এসে জানলার ধারে একটা সিট দখল করে বসে পড়লাম। ফসলের বস্তাটা আমার সিটের নিচেই ঢুকিয়ে রেখে দিলাম। বসতে না বসতেই ট্রেনটা হুইসেল দিয়ে আবার চলতে শুরু করলো। 2 ক্ষেতের মাঝখান দিয়ে সরু পাথরের রেল লাইন। বাইরে ঘন কুয়াশার জন্য ট্রেনের বন্ধ কাঁচের জানলা দিয়ে তখন আর কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ আমার পিছন থেকে কে যেন একটা হিস হিসে গলায় বলে উঠল, আমি কি আপনার সিটে একটু বসতে পারি? ওই রকম একটা গলার আওয়াজ পেতেই আমার বুকটা যেন ভয়ে ধড়াস করে উঠল। এই ফাঁকা কামরার মধ্যে আমাকে পিছন দিক থেকে কে ডাকে? পিছন ফিরতেই দেখি আমার সিটের একদম সামনে বছর 26-27 বছরের একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে বললে ভুল হবে, একটা বউ দাঁড়িয়ে আছে, একটা সদ্যজাত বাচ্চা কোলে নিয়ে। বউটার দিকে তাকাতেই আমার গাটা যেন ভয়ে শিউরে উঠল। বউয়ের চোখের মনি দুটো যেন টকটকে লাল, যেন চোখের ভিতরে আগুনের লাল শিকা জ্বলছে, আর মুখটা পুরো ফ্যাকাশে সাদা, যেন শরীরে রক্ত মাংস বলে কিচ্ছু নেই। আর জিরজিরে একদম রোগা পাতলা চেহারা। হাতে নখগুলো বড় অদ্ভুত রকম বড়, আর কেমন যেন কালো কালো। আর তার পরনে একটা লাল রঙের ছাপা তাঁতের শাড়ি, কপালে লাল ছোট টিপ, আর মাথা ভর্তি লাল সিঁদুর, হাতে শাঁকা পলা। কোলে যে সদ্যজাত বাচ্চাটা ছিল তার মুখটা আমি দেখতে পাচ্ছিলাম না।
বাচ্চাটা সাদা একটা কাপড়ে পুরো ঢাকা দেওয়া ছিল। আমি বউটাকে আপাদমস্তক দেখে নিয়ে একটু মৃদু হেসে বলে উঠি, হ্যাঁ হ্যাঁ, আমার পাশের সিট তো ফাঁকাই পড়ে আছে, আপনি আপনার সন্তানকে নিয়ে আরাম করে বসুন না, আমার কোনো অসুবিধে নেই। আমার এই কথা শুনে বউটা আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে একটা রহস্যময় হাসি হেসে হিস হিসে গলায় বললে, অনেক ধন্যবাদ। ওর ওই হাসিটা আমার খুব একটা ভালো লাগলো না। দেখে মনে হলো ওর ওই হাসির মধ্যে কোনো বদ মতলব লুকিয়ে আছে, কিন্তু সেটা যে ঠিক কি সেটাই বুঝতে পারলাম না। সে বাচ্চাটাকে নিয়ে আমার উল্টো দিকের সিটে বসতেই আমি জিজ্ঞাসা করি, আগে বা আপনি কোথায় নামবেন? শিমুলগড়। বউটা যখন আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আমার প্রশ্নের উত্তর দিচ্ছিল, ওর গলায় তখন একটা রাগ আর আক্রোশ খেলা করছিল, কিন্তু তার কারণ প্রথমে কিছুই বুঝতে পারলাম না। এরপর আমি ট্রেনের বাঙ্কের ওপর উঠে শুয়ে পড়ি, কারণ ভোর 4:30 নাগাদ ট্রেন আমাকে নবগ্রামে নামাবে। তারপর স্টেশন থেকে বেরিয়ে ভ্যান বা অটো ধরে নবগ্রামের হাটে যেতে হবে। স্টেশন থেকে হাটে যেতে নাকি প্রায় 1 ঘন্টার রাস্তা। আমি ট্রেনের বাঙ্কে ওঠার আগে একবার বউটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আলোটা কি জ্বলবে নাকি নিভিয়ে দেবো? বউটা ততক্ষণে মুখ নিচু করে বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছিল। আমার প্রশ্ন শুনে বউটা মুখ তুলে আমার দিকে তাকাতেই আমি দেখি বউটা সারা মুখে অসংখ্য ছোট বড় ক্ষতচিহ্নে ভর্তি। সেগুলো থেকে লাল কালচে রক্তের ধারা গড়িয়ে পড়ছে সারা শরীরে। ওরে বাপরে, কি বিভৎস! হঠাৎ বিভৎস রকম হাসতে শুরু করলো সে, আর চেঁচিয়ে বলল, আলো নেভাবে, আলো নিভিয়ে একবার দেখ আমি তোর কি হাল করি। বউটার ওই ভয়ঙ্কর বিভৎস বিশ্রী রূপ দেখে আর ওই কর্কশ কণ্ঠে কথাগুলো শুনে আমি ভয়ে চিৎকার করে উঠে পা পিছলে ট্রেনের উপর থেকে পড়ে যাই। পড়ে যেতেই কানে একটা মিষ্টি মেয়েলি কণ্ঠ ভেসে আসে, হেমা, আপনি পড়ে গেলেন কিভাবে? আপনার কোথাও লাগেনি তো? একটু আগেই যার ভয়ঙ্কর চেহারা দেখে আমি ভয়ে আঁতকে উঠেছিলাম, হঠাৎ তার শান্ত স্নিগ্ধ লক্ষ্মীমন্ত মুখ দেখে সেই ভয়টা যেন আরো জাঁকিয়ে বসলো। কিন্তু সেটা সামনে প্রকাশ না করেই বললাম, না না, ওই বেখেয়ালে পাটা ভুল জায়গায় পড়ে গেছিল তো, আপনি কিছু চিন্তা করবেন না, আমার কোথাও লাগেনি, আপনি বসুন বসুন। এই কথা বলে আমি গা ঝেড়ে ঝুড়ে আবার উঠে শুয়ে পড়ে বউটার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, কিছুক্ষণ আগে যে ভয়ঙ্কর বিভৎস দৃশ্যটা দেখলাম ওটা কি সত্যি নাকি আমার চোখের ভ্রম? ভাবতে ভাবতে কখন যে আমার 2 চোখের পাতা এক হয়ে এসেছিল আমি নিজেও জানি না। এরপর হঠাৎ করেই আমার কানে একটা কচমচ করে আওয়াজ আসতেই আমার ঘুমটা ভেঙে যায়, আর ঘুমটা ভেঙে যেতেই আমি শুয়ে শুয়ে শুনতে পাই আমার আশেপাশে কেউ যেন কিছু কচমচ করে চিবিয়ে খাচ্ছে, আর এমনভাবে খাচ্ছে যেন পুরো বগি জুড়ে সেই আওয়াজটা শোনা যাচ্ছে। আওয়াজটা কোত্থেকে আসছে সেটা দেখার জন্য আমি যেই বাঙ্ক থেকে নিচে নামতে যাব তখনই নিচের দিকে তাকিয়ে দেখি ট্রেনের সিলিংয়ের জ্বলা হালকা হলুদ আলোয় যে বউটা বাচ্চা কোলে নিয়ে কয়েক ঘন্টা আগে ট্রেনে উঠেছিল সে সেই আগের মতো ভয়ঙ্কর বিভৎস রূপ ধারণ করে ট্রেনের মেঝেতে হাত পা ছড়িয়ে বসে সিটের তলায় রাখা বস্তা খুলে সবজি আর ফলগুলো গোগ্রাসে খাচ্ছে।
এই কাণ্ড কারখানা দেখে আমি সঙ্গে সঙ্গে বললাম, এই কি, আরে আরে তুমি আমার সবজির বস্তা খুলে ওই কাঁচা সবজিগুলো খাচ্ছ কেন? কি মুশকিল! আহা! বলতে বলতেই আলোটা জ্বালতেই দেখি বউটা একদম নিচের সিটে পাশে ফিরে বাচ্চাটাকে নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। ওকে গভীর ঘুমে অচেতন দেখে মাথায় হাত দিয়ে চুল খিমচাতে খিমচাতে রাগের মাথায় মনে মনে বলি, সেই তখন থেকে আমার সঙ্গে হচ্ছেটা কি? আমি কি নিজের চোখে ভুল দেখছি? আমার মাথাটা কি খারাপ হয়ে গেল পুরোপুরি? আমি এইসব ভয়ঙ্কর বিভৎস দৃশ্য দেখছিই বা কেন? আচ্ছা, আজ রাতে আমার সঙ্গে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটতে চলেছে কি? এই সব কথা মনে মনে ভাবতে ভাবতে চোখে মুখে জল দেওয়ার জন্য আমি সরু কামরার অন্ধকার গলি দিয়ে হাঁটতে হাঁটতে ট্রেনের শেষ মাথায় বাথরুমের দিকে যখন যাচ্ছিলাম, আমার সমানে মনে হচ্ছিল কেউ যেন আমার পিছন পিছন থপ থপ করতে করতে আসছে। মনে হচ্ছে যেন কোনো ছোট বাচ্চা আমার পিছু নিয়েছে, কারণ আমি তখনও তার হালকা কান্নার আওয়াজ পাচ্ছিলাম। কচি গলায় কান্নার আওয়াজ ভেসে আসতেই আমি সঙ্গে সঙ্গে পিছন ঘুরে দেখি আমার পিছনে কেউ নেই। পুরো ফাঁকা বগি, অন্ধকার ঘুটঘুট করছে। এরপর আমি যেই আবার বাথরুমের দিকে এগোতে যাব, হঠাৎ আমার দৃষ্টি পড়ে ট্রেনের মেঝের দিকে। ট্রেনের হালকা নীল নাইট বাল্বের আলোতে দেখি মেঝেতে ছোট ছোট কালো কালো পায়ের ছাপ। আমি যে সিটে বসেছি সেই ছাপগুলো সেই সিট পর্যন্ত এগিয়ে গেছে। আমি পায়ের ছাপগুলো দেখে বুঝলাম এটা নিশ্চয়ই কোনো বাচ্চার পায়ের ছাপ। কিন্তু বউটার কোলে যে বাচ্চাটাকে দেখলাম, না না, বিয়ে কি করে সম্ভব? সদ্যজাত বাচ্চা হাঁটতে পারে নাকি কখনো? দূর, এ আমার মনের ভুল। এই ভেবে আমি বগির একদম শেষ মাথায় বাথরুমে ঢুকতেই দেখি ট্রেনের কামরাগুলোর মতো বাথরুমটাও নোংরা, আর সেই সঙ্গে পচা আঁশটে দুর্গন্ধ বেরোচ্ছে। কামরার মতো বাথরুমটাও এত নোংরা কি করে হয়? সাফাই কর্মীগুলো কি কোনো কাজ করে না, শুধু ফাঁকি দেয়? মনে মনে ভারী রাগ হলো। যাই হোক, বাথরুমের দরজা বন্ধ করে আমি বেসিনে দাঁড়িয়ে চোখে মুখে ঠান্ডা জলের ছিটে দিচ্ছিলাম। হঠাৎ অনুভব করলাম আমার ঘাড়ের কাছে কেউ যেন মেয়েলি গলায় ঠান্ডা একটা নিঃশ্বাস ফেলতে ফেলতে ফিস ফিস করে বলছে, মরবি, তুই মরবি। এই ট্রেনের কামরায় যারাই ওঠে তারা সবাই আমার হাতে মরে। আমি আমি কাউকে বাঁচতে দিই না। মুখ মুছে বেসিনের আয়নার দিকে তাকাতেই দেখি ওই বউটা আমার পিছন দিকে দাঁড়িয়ে আছে, আর সেই ভয়ঙ্কর বিভৎস চেহারার রূপ ধারণ করে আমার দিকে দু হাত বাড়িয়ে কেমন একটা বিকট হাসতে হাসতে বলছে, মৃত্যুর জন্য প্রস্তুত হ। আমি তাড়াতাড়ি করে বাথরুমের দরজা খুলে যেই বেরোতে যাব, দেখি দরজা খুলছে না। কেউ যেন বাইরে দিয়ে বাথরুমের দরজাটা ছিটকিনি লাগিয়ে দিয়েছে। এইদিকে বাথরুমের দরজা খুলছে না, আর অন্যদিকে সেই বিভৎস চেহারাধারী বউটাকে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি তখন প্রাণপণে চিৎকার করে বলতে থাকি, কেউ আছেন? কেউ আছেন? আমাকে প্লিজ বাঁচান, বাঁচান। হ্যাঁ, আমি খুব বড় বিপদে পড়েছি, কেউ আছেন? চিৎকার করে উঠেও থেমে গেলাম। মনে পড়লো আমি যে কামরায় উঠেছি এখানে তো একটাও লোক নেই যে তারা আমার কথা শুনবে। এই ফাঁকা কামরায় কে আসবে আমাকে বাঁচাতে? এই কথা মাথায় আসতেই আমি চোখ বন্ধ করে জোরে জোরে মা তারার নাম জপ করতে শুরু করলাম। ওম ক্রিং কল্লে নমঃ স্নানম সমর্পয়ামি, ওম ক্রিং কল্লে নমঃ পঞ্চামৃত স্নানম সমর্পয়ামি, ওম ক্রিং কল্লে নমঃ স্নানম সমর্পয়ামি, ওম ক্রিং কল্লে নমঃ পঞ্চামৃত স্নানম সমর্পয়ামি, ওম ক্রিং কল্লে ভগবান বাঁচা,
ह्रीङ्कल्ले नमः स्नानं समर्पयामि ॐ ह्रीङ्कल्ले नमः पञ्चमामृत स्नानं समर्पयामि। চোখ খুলে দেখলাম আয়নায় শুধু আমাকেই দেখতে পাচ্ছি। মায়ের নাম নিয়ে বাথরুমের দরজার হাতলে হাত দিলাম, দরজাটা গেল খুলে। বাথরুম থেকে বেরিয়ে যেই নিজের কামরায় ফিরতে যাব, দেখি আমার কামরার সামনে একটা লোক ওই বউটার গলা টিপে ধরে পেটে জোরে জোরে লাথি মারছে, আর বউটা চিৎকার করে বলছে, কে আছো? কে আছো? বাঁচাও, বাঁচাও, আমার স্বামী আমাদেরকে মেরে ফেললো। একদিকে এই কাণ্ড আর আরেকদিকে ট্রেনের মেঝেতে সদ্যজাত বাচ্চাটা শুয়ে ভীষণ কাঁদছে। লোকটা বউটাকে ওইভাবে মারছে দেখে আমি চিৎকার করে বললাম, এই আপনি কি করছেন? আরে মশাই, ছাড়ুন ছাড়ুন, ওনাকে ছাড়ুন বলছি। আপনি যদি না ছাড়েন আমি কিন্তু আপনার নামে পুলিশের কাছে ডায়েরি করব। ছাড়ুন ছাড়ুন বলছি। কিন্তু আমার এই কথা কিছুতেই যেন লোকটার কানে গেল না। সে বউটাকে আরো জোরে জোরে মারতে লাগলো। আমি তখন এই দৃশ্য সহ্য করতে না পেরে বরটার হাত থেকে বউটাকে আর সদ্যজাত বাচ্চাটাকে বাঁচানোর জন্য যেই বউটাকে উদ্ধার করতে যাব, দেখি আমার চোখের সামনে থেকে চোখের নিমেষের মধ্যে তারা যেন কোথায় অদৃশ্য হয়ে গেল ধোঁয়ার মতো। আমার চোখের সামনে এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটতে দেখে আমি তখন খুব ভয় পেয়ে যাই। কামরায় ফিরে এসে দেখি বউটা তার সদ্যজাত বাচ্চাটাকে নিয়ে পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আমি বউটাকে আর বাচ্চাটাকে নিজেদের মতো জায়গায় ঘুমোতে দেখে কিছুটা নিশ্চিন্ত হই। পৌঁছতে এখনো দেরি দেখে আমি আবার বাঙ্কে উঠে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু এবার আর কিছুতেই আমার ঘুম আসলো না। কালই মনে হচ্ছে আমার পায়ে কে যেন নরম তুলতুলে হাত দিয়ে সুড়সুড়ি দিচ্ছে, আর কান্না মাখানো কচি গলায় বলছে, কাকু, আমার বাবা যে মাকে মারছে, তুমি আমার মাকে বাঁচাবে না? আমার বাবা যে মাকে মেরে ফেলবে। শুনে আমি উঠে পড়তেই দেখি আমার ঠিক পায়ের সামনে একটা সদ্যজাত বাচ্চা মেয়ে মুখে হাত দিয়ে বসে আছে। দেখা মাত্রই ভয়ে চমকে উঠলাম, কারণ বাচ্চাটা চোখের মণি বলে কিচ্ছু নেই। সেখানে দুটো কালো গর্ত, আর সেখান থেকে অনবরত লাল কালচে রক্ত ঝরে পড়ছে। মাথার একদিকটা ফেটে রক্ত মাংস আর ঘিলু বেরিয়ে মুখের ওপর থেকে চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। আমি বাচ্চাটার এইরকম একটা ভয়ঙ্কর অবস্থা দেখে ভয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করি, তোমার এরকম অবস্থা হলো কি করে? কে করলো? বাচ্চাটা কাঁদতে কাঁদতে জবাব দিল, আমার বাবা। এই কথা বলে বাচ্চাটা একটা কান এঁটো করা বিশ্রী ধরনের হাসি হেসে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এত ছোট একটা বাচ্চা কিভাবে কথা বলতে পারে? এইটুকু সদ্যজাত বাচ্চা। এইসব চিন্তা ভাবনা করতে করতে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন 2টো বাজে। ভোর 4টে নাগাদ আমাকে নবগ্রাম স্টেশনে নামতে হবে। এখন একটু না ঘুমোলে পরদিন আবার শরীর টানবে না। এবার কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করতেই 5-10 মিনিটের মধ্যেই আমার 2 চোখ জুড়ে গভীর ঘুম নেমে এলো। কতক্ষণ ঘুমিয়েছি সেটা নিজেও জানি না। হঠাৎ আমার বুকে আর গলায় একটা কঠিন চাপ অনুভূত হয়। আমি ঘুমের মধ্যে বুঝতে পারি কেউ যেন আমার বুকের উপর বসে তার বলিষ্ঠ হাত দুটো দিয়ে আমার গলাটা জোরে টিপে ধরেছে। খুব কষ্ট করে চোখটা খুলতেই দেখলাম ওই বউটাই
আমার বুকের ওপর চেপে বসে আমার গলাটা টিপে ধরে আমার মুখের ওপর ওর মুখটা নিয়ে এসে ওই লাল জ্বলন্ত চোখ দুটো দিয়ে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রাগে যেন ফুঁসছে, আর ওর ওই চোখ থেকে লাল কালচে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে সমানে। আর একটা বিচিত্র হিংস্র হাসি তার সারা মুখে খেলে বেড়াচ্ছে। আমি বউটার ভয়ঙ্কর বিভৎস রূপটা সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে বলতে থাকি, আমাকে আমাকে ছেড়ে ছেড়ে দিন বলছি, আমার খুব খুব কষ্ট হচ্ছে, আপনি আমার গলাটা এইভাবে টিপে ধরেছেন কেন? এই কথা বলতে বলতেই আমার কানের পাশ থেকে শুনতে পাই সেই বাচ্চাটা তার মাকে বলছে, মা, কাকুটাকে একদম ছাড়বে না। বাবা তোমাকে মারছে দেখো, কাকুটা তোমাকে আমাকে বাবার হাত থেকে বাঁচালো না। আমি কোনো মতে হাত জোর করে বলে উঠি, আমাকে ছেড়ে দাও বলছি, তোমরা আমাকে মারতে চাইছো কেন? আমি তোমাদের সঙ্গে কি অন্যায় করেছি? আমার প্রশ্ন শুনে সেই ভয়ঙ্কর বিভৎস বিশ্রী চেহারাধারী বউটা আমার আরো জোরে জোরে গলা টিপতে টিপতে হিস হিসে কর্কশ কণ্ঠে বলে ওঠে, আমার স্বামী আমাকে মেরে ফেলছে দেখেও তুই আমাদের বাঁচালি না? হ্যাঁ, কেন বাঁচালি না বল বল? বউটার কোনো কথাই তখন আর আমার কানে যাচ্ছিল না। আমি তখন নিজেকে বাঁচানোর জন্য ওদের সঙ্গে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছিলাম। শেষ পর্যন্ত আমি বউটাকে এক ধাক্কা মেরে সরিয়ে ট্রেনের বাঙ্কের উপর থেকে এক লাফ মেরে পড়ে যাই নিচে। উঠে ছুটতে যাব, অমনি বউটা লাফিয়ে পড়লো আমার ঘাড়ের উপর। টাল সামলাতে না পেরে আমি আবার ট্রেনের মেঝের উপর উল্টে পড়ে গেলাম। পেতনিটা আমার বুকের উপর ধপ করে চেপে বসে আমার গলাটা শক্ত করে টিপে ধরে জোরে জোরে ঝাঁকাতে থাকে আর বলতে থাকে, আমার হাত থেকে তুই পালিয়ে বাঁচবি ভেবেছিস? আমি তোকে কিছুতেই ছাড়ছি না। রাতে রাতে যেই কামড়ে উঠবে তার মৃত্যু আমার হাতে। ওদিকে বাচ্চাটা আমাদের দুজনের চারিদিকে গোল গোল করে ঘুরতে ঘুরতে হিলকিল করে সমানে একটা বিশ্রী হাসি হাসছিল আর হাততালি দিতে দিতে ওর মাকে বলছিল, না, কাকুটাকে একদম ছাড়বে না, একদম না। কাকুটা আমাদের দুজনকে বাবার হাত থেকে বাঁচায়নি মা। তুমি ওকে বাঁচতে দেবে না মা, তুমি ওকে বাঁচতে দেবে না। এরপর বউটা আমার জামা ছিঁড়ে ওর হাতের বড় ধারালো নখ দিয়ে আঁচড়াতে গিয়েই বিকট চিৎকার করে ছিটকে সরে গেল। ওটা 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 তোর গলায় কি ঝুলছে? ওটা খোল খোল বলছি। বউটা এই কথাটা চিৎকার করে বলার সঙ্গে সঙ্গে আমি গলার দিকে তাকাতেই দেখি আমার গলায় যে 108টা রুদ্রাক্ষের মালা রয়েছে সেটা দেখেই বউটা ভয়ে ওই রকমভাবে চিৎকার করে উঠে পড়েছে। মনে পড়ে গেল কদিন আগে আমি কলকাতা শহর থেকে ব্যবসার কাজ ছেড়ে যখন ফিরছি তখন ট্রেনের মধ্যে আমার এক অদ্ভুত ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়। আলাপ হলে উনি আমাকে এই রুদ্রাক্ষের মালাটা হাতে দিয়ে বলেছিলেন, এই রুদ্রাক্ষের মালাটা সব সময় তোমার সঙ্গে রাখবে। এটা তোমাকে অশুভ ও নানা ধরনের বিপদ থেকে রক্ষা করবে। সেদিন আমি ওনার হাত থেকে মালাটা নিয়ে নিজের গলায় পরে নিয়েছিলাম। বউটা ওই মালাটাকে দেখে ভয় পাচ্ছে দেখে মালাটা হাতের মুঠোয় ধরে নিয়ে জোরে জোরে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করলাম। ওম ক্রিং কল্লে নমঃ স্নানম সমর্পয়ামি, ওম ক্রিং কল্লে নমঃ পঞ্চামৃত স্নানম সমর্পয়ামি। মন্ত্র উচ্চারণ শুনে বউটার বাচ্চাটার প্রেত দুজনেই কানে হাত দিয়ে চিৎকার করে বলতে থাকে, চুপ কর, চুপ কর, আমরা এই মন্ত্র আর সহ্য করতে পারছি না। ওদের দুজনের চিৎকার শুনে আমি আরও জোরে জোরে গায়ত্রী মন্ত্র জপ করতে থাকি। একসময় ওরা অদৃশ্য হয়ে যায় ট্রেনের মধ্যে থেকে। আমি তখন আর স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে অজ্ঞান হয়ে যাই।
ও দাদা, ও দাদা, এই যে দাদা, শুনছেন? আরে আপনি এরকম ভাবে ট্রেনের মেঝেতে শুয়ে আছেন কেন? ও দাদা, এই যে আমার কানের কাছে এক ভদ্রলোক গম্ভীর গলায় কিছু একটা কথা বলছেন। সেই কথাটা কানে ভেসে আসতেই আমি চোখ খুলে তাকিয়ে দেখি আমার পায়ের সামনে কালো কোট প্যান্ট পরা এক মধ্যবয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ধড়মড় করে উঠে বসি। তারপর ফ্যাল ফ্যাল করে চারিদিকে তাকিয়ে দেখি ট্রেনের কাঁচের জানলা দিয়ে সকালের সূর্যের নরম আলোয় ট্রেনের ভিতরের অন্ধকারটাকে কাটিয়ে দিয়েছে। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, আপনি কে? আমার নাম শ্যামল, আমি তো এই ট্রেনেরই গার্ড। তা আপনি এই কামরায় কি করছেন, আর এইভাবে এখানে শুয়ে আছেন কেন? একটু জল হবে? আমার কথা শুনে উনি ওনার সাইড ব্যাগ থেকে একটা জলের বোতল বের করে আমার হাতে দিলেন। একটু সুস্থ হয়ে ধীরে ধীরে গতকাল রাত্রিরে ট্রেনে ওঠার পর থেকে আমার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে সব কথা ট্রেনের গার্ডকে খুলে বললাম। বাপরে, আপনার ভাগ্য ভালো বলে ভগবান ওদের হাত থেকে আপনাকে বাঁচিয়েছে। এই কামরায় ভুল করে যেই ওঠে সেই ওদের কবলে পড়ে মরে। এই কামরায় আজ থেকে প্রায় 1.5 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। সেই থেকে এই কামরা আজও অভিশপ্ত। আচ্ছা, কি ঘটেছিল কামরার মধ্যে? নবগ্রামের পরের স্টেশন ঝুলনতলা, এই নামে একটা স্টেশন আছে। ওটাই এই রুটের লাস্ট স্টেশন। ট্রেন ঝুলনতলায় পৌঁছলে সব যাত্রী নেমে যাওয়ার পর আমি আর আরেকজন রেলকর্মী বিপুল, আমরা দুজনে সারা ট্রেনের প্রত্যেকটা কামরা চেক করি, কোনো যাত্রীর নামতে বাকি আছে বা কেউ কিছু ফেলে গেছে কিনা। তা এইরকমই একদিন শীতের সকালবেলায় চেক করতে করতে আমরা দুজন এই কামরায় এসে উপস্থিত হই। কামরার মধ্যে প্রবেশ করতেই দেখি একটা মহিলার ও তার থেকে একটু দূরে একটা সদ্যজাত বাচ্চার রক্তাক্ত মৃতদেহ ছিন্ন ভিন্ন অবস্থায় এই বগির মধ্যে পড়ে রয়েছে। এই দেখে তো আমরা দুজনে ভয় পেয়ে আঁতকে উঠি। রেল কর্তৃপক্ষ আর পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ দুটো ময়নাতদন্তে নিয়ে যায়। সেই সঙ্গে শুরু হয় তদন্ত। তদন্তের 1 সপ্তাহের মাথায় আমরা জানতে পারি ওই মহিলার স্বামী তাকে আর তার সদ্যজাত বাচ্চাটাকে খুন করেছে, কারণ ওই মহিলা কন্যা সন্তান প্রসব করেছিলেন। মহিলার নাম ছিল ইন্দ্রাণী সাহা। সেই দিন উনি ওনার স্বামীর সঙ্গে এই ট্রেনটা ধরে শ্বশুরবাড়ি ফিরছিলেন। ওনার শ্বশুরবাড়ি ছিল শিমুলগড়, নবগ্রামের আগের স্টপেজ। সেই দিন ট্রেনে বেশি লোকজনও ছিল না। সেই সুযোগে ওনার স্বামী ওনাকে আর বাচ্চাটাকে নৃশংসভাবে হত্যা করে ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। এই ঘটনা ঘটার পর থেকে কোনো যাত্রী যদি ভুল করে এই অভিশপ্ত কামরায় একবার ওঠে তার মৃত্যু নিশ্চিত। আপনার আগে 5 জন লোক প্রাণ হারিয়েছে মশাই। প্রত্যেকের ছিন্ন ভিন্ন মৃতদেহ পরের দিন সকালে এই কামরায় পাওয়া গেছে। এই কামরায় এই রকম ভুতুড়ে ঘটনা ঘটার পর থেকেই রেল কর্তৃপক্ষ এই কামরার বাইরে লাল কালি দিয়ে বড় বড় অক্ষরে অ্যাবেন্ডেড কম্পার্টমেন্ট বলে লিখে দেয়। তারপর থেকেই এই কামরায় আর কোনো যাত্রী এখনো পর্যন্ত আর ওঠে না। আপনি হয়তো ওই লেখাটা খেয়াল করেননি, বা আপনার নিয়তি হয়তো এই অভিশপ্ত কামরায় আপনাকে টেনে এনেছে ঠিকই, কিন্তু ওরা আপনার কোনো ক্ষতি করতে পারেনি। সব ঘটনা শুনে আমি মনে মনে সেই অদ্ভুত ভদ্রলোককে ধন্যবাদ জানাই, যিনি আমাকে রুদ্রাক্ষের মালাটা দিয়েছিলেন। আজ ওনার জন্য আর রুদ্রাক্ষের মালার জোরেই আমি প্রাণে বেঁচে আছি।
রাতে আমার সঙ্গে ওই রকম একটা ভৌতিক ঘটনা ঘটার পর আমি আর সেই দিন নবগ্রামে গেলাম না। মুক্তপুরের ট্রেন ধরে বাড়ি ফিরে আসলাম সেই দিন সকালেই। আমি কেন নবগ্রামে যেতে পারিনি সেই সব কথা আমার বন্ধু দীনেশকে জানাই ঠিকই, কিন্তু ও যে কতটা আমার কথা বিশ্বাস করেছে বা আদৌ করেছে কি না তা আজও জানি না। ওই দিনের পর আমি রাতে ট্রেনে করে গ্রামের বাইরে কোথাও আর যেতাম না। যা ব্যবসার কাজ করতাম সব সকালে, নয় দুপুরের মধ্যে মিটিয়ে বাড়ি ফিরে আসতাম। রবিন জেঠু থামতেই কোথা থেকে যেন একটা রাতচোরা পাখি বিশ্রী সুরে ডেকে উঠল। সঞ্জয়, বিকাশ আর মনোজ তিনজনই রবিন জেঠুর দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। মনোজ জিজ্ঞেস করল, আমাদের তিনজনের মধ্যে কারোর সাথে যদি এই ঘটনা ঘটতো তাহলে আমরা কি করতাম কে জানে। ওইখানেই হয়তো হার্ট ফেল হয়ে যেত। এই কি বলিস? আমার গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি রে, অল্প বাকি রয়েছে। সে কি, গল্প এখনো বাকি আছে নাকি জেঠু? তো সেই দিন আমি তো কোনো রকমে রুদ্রাক্ষের মালার জোরে বেঁচে বাড়ি ফিরি, কিন্তু বাড়ি ফিরলেও সেখানে আসার পর থেকে শুরু হলো আর এক দুর্ভোগ। মাঠে বা বাড়িতে বা বাড়ির বাইরে যখনই কোনো কাজ করছি আমি দেখতে পাচ্ছি আমার সামনে ওই বউটা আর তার ওই সদ্যজাত বাচ্চাটা দাঁড়িয়ে আছে, আর আমার দিকে লাল জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে হিস হিসে কণ্ঠস্বরে বলছে, তুই সেই দিন আমাদের দুজনকে বাঁচালি না কেন? কেন বাঁচালি না বল? না, কাকুটাকে একদম ছাড়বে না। বাবা তোমাকে মারছে দেখো। কাকুটা তোমাকে আমাকে বাবার হাত থেকে বাঁচালো না। এই রকম যখন তখন কাজ করতে করতে ওদের দুজনকে দেখতে পেতাম। আমি একটা ভারী অস্বস্তির মধ্যে পড়লাম, আর সেই কথাটা আমি আমার গিন্নিকেও বলতে পারলাম না। তোদের জেঠিমা ওইসব ভূত প্রেত অশরীরী ওসবে কোনোদিনও বিশ্বাস করে না। আমি যদি এইসব কথা বলতে যাই তো আমার কথাগুলো হেসেই উড়িয়ে দেবে। প্রতিনিয়ত ওদের এইভাবে দেখতে লাগলাম আর ওদের ওই কথাগুলো আমি শুনতে লাগলাম। এরপর একদিন থাকতে না পেরে আমাদের গ্রামের পুরোহিত তারাশঙ্কর কাকার সঙ্গে দেখা করলাম একদিন। উনি আমাদের গ্রামে যে জয়কালী মন্দির আছে সেই মন্দিরের নিত্য পূজারী ছিলেন। কাকার সঙ্গে দেখা করে ট্রেনের ঘটনা আর তা থেকে রক্ষা পেয়ে এখনও আমার সঙ্গে প্রতিনিয়ত কি কি ঘটছে সেই সব কথা খুলে বললাম। সব শুনে উনি বললেন, বাবা রবিন, তোমার পেছনে যে প্রেত পড়েছে তারা তোমাকে হয়তো দেখা দেবে, কিন্তু তোমার কোনো ক্ষতি হয়তো করতে পারবে না। কিন্তু এই রকম প্রতিদিন তোমার সঙ্গে চলতে থাকলে যে কোনো দিন তোমার বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই তোমার সুরক্ষার জন্যে আমি একটাই কথা বলবো, ওরা যেহেতু অপঘাতে মরেছে, ওদের কোনো শান্তি সস্তয়ন হয়নি, তাই ওরা এখনো পর্যন্ত মুক্তি পায়নি। তুমি একটা কাজ করো, ওই বউটা আর বাচ্চাটার নামে না গয়ায় গিয়ে ভালো করে পিণ্ড দিয়ে আসো। তাতে হয়তো তুমি এই বিপদ থেকে চিরদিনের মতন রক্ষা পাবে। হ্যাঁ। কাকার কথা শুনে দুদিন পর আমি গয়ায় গিয়ে ওদের দুজনের নামে পিণ্ড দিই। সেদিনের পর থেকে আজ পর্যন্ত বউটা আর বাচ্চাটার প্রেত দুটোকেই আমি আর দেখতে পাইনি। সম্ভবত তারা পৃথিবীর সমস্ত মায়া মমতা ত্যাগ করে চিরদিনের মতো পরলোকে পাড়ি দিয়েছে। শেষ হলো আমাদের আজকের গল্প, শেষ রাতের লোকাল ট্রেন। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য।
কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে পরের সপ্তাহে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।